যুগের পর যুগ যে অবিশ্বাস চলে আসছে, এটা কংগ্রেসের বৈশিষ্ট্য। কংগ্রেসীরা সারা দেশে অস্থিরতা ছড়ানোর জন্যে অবিশ্বাস প্রস্তাব সঙ্গত সাংবিধানিক অধিকারের অপব্যবহার করছে। আমরা খবরের কাগজে পড়েছি যে অবিশ্বাস প্রস্তাব আনার ঠিক পরে পরেই জানিয়ে দেওয়া হলো যে কে বলেছে আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। অহংকারটা একবার দেখুন। আমি এই সদনকে মনে করাতে চাই 1999 সালের কথা। রাষ্ট্রপতি ভবনের সামনে রাস্তায় দাঁড়িয়ে দাবি করা হয়েছিল, আমাদের কাছে তো 272 জন সাংসদ আছেন এবং আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হতে চাইছেন। 272 সারা দেশে। আর অটলজির সরকারকে শুধু একটা ভোটে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু নিজেরা যে 272 সিটের দাবি করেছিলেন তা ব্যর্থ বেরোলো। আর 13 মাসের মধ্যেই দেশকে নতুন নির্বাচনের সম্মুখীন হতে হয়। এই নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, আজ আবার একটা শান্ত পরিস্থিতিকে আবার নতুন করে অস্থির করার খেলা চলছে। রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করাটাই কংগ্রেস দলের বৈশিষ্ট্য। 1979 সালে কৃষক নেতা ভূমিপুত্র চৌধুরী চরণ সিং জিকে প্রথমে সমর্থনের আশা দেওয়া হয় আর তারপর প্রত্যাহার করে নেওয়া হয়। এক কৃষক, এক মেহনতি মানুষের এর থেকে বড় অপমান আর কিছুই হয় না। চন্দ্রশেখরজির সাথেও একই রকম ব্যবহার, মোডাস অপারেন্ডি একই পদ্ধতি। প্রথমে সাহায্যের হাতটা বাড়িয়ে দাও আর তারপর বিশ্বাসঘাতকতা করে হাতটা টেনে নাও। এই খেলাটাই চলে আসছে। একই ফর্মুলা 1997 সালেও আবার নেওয়া হয়েছিল। প্রথমে আদরণীয় দেবগৌড়াজিকে অপমানিত করা হয়েছিল আর তারপর ইন্দ্র কুমার গুজরালজির সময় আসে। সে দেবগৌড়াজি হোক, সে মুলায়ম সিং যাদব হোক, কে ভুলে যেতে পারে কংগ্রেস এদের সাথে কি ব্যবহার করেছে? নিজের চেষ্টায় উঠে আসা, নিজের পরিশ্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই সমস্ত জননেতা তুল্য মানুষদের সাথে এনারা, এইসব নেতাদের, এই দলের সাথে কংগ্রেসরা ছলনা করেছে আর বারবার দেশকে অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়ার পাপ করেছে। কিভাবে কংগ্রেসীরা নিজেদের সরকার বাঁচানোর জন্য দুবার বিশ্বাসকে কিনে নেবার প্রচেষ্টা করেছে, ভোটের বদলে নোট। এই খেলার কথা কে না জানে। আমি তো স্তম্ভিত হয়ে আছি সকাল থেকেই, যে সবে তো আলোচনা শুরু হয়েছে, ভোট এখনো হয়নি, জয় পরাজয়ের নিষ্পত্তি এখনো হয়নি, তবুও যাদের এখানে পৌঁছবার উৎসাহ বেশি, ওঠো 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 ওঠো। এখানে না তো কেউ ওঠাতে পারে, না তো কেউ বসাতে পারে। 125 কোটি দেশবাসী এখানে বসাতে পারে, 125 কোটি দেশবাসী এখান থেকে ওঠাতে পারে। গণতন্ত্রে জনতার উপরেই ভরসা রাখতে হয়, এত তাড়াহুড়োর কি আছে?
আর এটা অহংকারী বলবো যখন বলা হয় যে আমি দাঁড়ালে প্রধানমন্ত্রীও 15 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন না। আদরণীয় অধ্যক্ষ মহোদয়াজি, আমি দাঁড়িয়েও আছি, আর 4 বছর আমরা যে কাজ করেছি তাতে অবিচলও আছি। আমাদের চিন্তা ওনাদের থেকে আলাদা। আমরা তো শিখেছি যা কিছু ভালো অর্জন করো মন্দকে বর্জন করে। যাই হোক, আজ আমি ভালো কিছু অর্জনের চেষ্টা করছিলাম, কিন্তু আজ তেমন কিছু পেলাম না। মিথ্যে অহংকারের ভিত্তিতে কথা বলা হয়েছে যে 2019-এ ক্ষমতায় আসতে দেওয়া হবে না। যারা মানুষের ওপর বিশ্বাস রাখে না আর যারা নিজেদের ভাগ্যবিধাতা মনে করে, তাদের মুখ থেকে এই ধরনের শব্দ বেরোয়। গণতন্ত্রে আমরা জানি জনগণেশই হলেন ভাগ্যবিধাতা। গণতান্ত্রিক প্রক্রিয়াতে আস্থা রাখা ভীষণ জরুরি। যদি 2019-এ কংগ্রেস দলই সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে, তবে আমি হব প্রধানমন্ত্রী। কিন্তু বাকিরা, যাদের আরো অনেক স্বপ্ন রয়েছে, তাদের কি হবে? এ ব্যাপারে কনফিউশন আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, এটা এই সরকারের ফ্লোর টেস্ট নয়, এটা তো কংগ্রেস এবং তার তথাকথিত সাথী যারা আছেন তাদেরই ফ্লোর টেস্ট। আমি প্রধান হব, প্রধানমন্ত্রী হব, এই স্বপ্নের ওপর অন্যান্য দলের স্বীকৃতি পাওয়ার জন্যেই এই ট্রায়াল চলছে। আজ এখানে এটাও বলা হয়েছে আপনি এখানে চৌকিদার নন, একজন ভাগীদার। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, আমি গর্বের সাথে বলতে চাই যে আমি চৌকিদার তো ছিলাম, আমি ভাগীদারও আছি, কিন্তু আমি আপনাদের মতো ব্যবসাদার নই, ঠিকাদার নই। না তো আমি ব্যবসাদার, না তো আমি ঠিকাদার, আমি ছিলাম ভাগীদার, দেশের মানুষের দুঃখ যন্ত্রণার ভাগীদার, আমি দেশের কৃষকের যন্ত্রণার ভাগীদার, আমি ভাগীদার দেশের তরুণ প্রজন্মের নতুন স্বপ্নের ভাগীদার। হ্যাঁ, আমি ভাগীদার দেশের ওই 115টা জেলা যা অনগ্রসর জেলা হয়ে রয়েছে, তাদের উন্নয়নের স্বপ্নের ভাগীদার আমি। আমরা দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার মেহনতি মানুষদের শ্রমের ভাগীদার হয়ে আছি। আমরা ভাগীদার ছিলাম এবং ভাগীদার হয়ে থাকব। ওদের দুঃখকে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আমরা ভাগীদার হয়ে থাকব। আর এই কথা আমরা রাখবো, কারণ আমরা ঠিকাদার নই, আমরা ব্যবসাদার নই। আমি চৌকিদারও ছিলাম, আমি ভাগীদারও হয়ে থাকবো, আর এ বিষয়ে আমি গর্বিত। আরো একটা কথা বলা হয়েছে, এখানে জানতে চাওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী আমার চোখের ওপর নিজের চোখ রেখে দাঁড়াতে পারবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, ঠিক কথা। আমি কি যে আপনার চোখে চোখ রেখে দাঁড়াবো? এক গরিব মায়ের সন্তান, নিচু জাতিতে জন্মানো, গ্রাম থেকে এসেছি। আপনি তো বুদ্ধিজীবী মশাই, বুদ্ধিজীবী। আমি তো শ্রমজীবী একজন। আপনার চোখে চোখ রেখে দাঁড়াবার সাহস আমার নেই। আমি পারবো না রাখতে। আর ইতিহাস সাক্ষী আছে,
মাননীয় অধ্যক্ষ মহোদয়া, ইতিহাস সাক্ষী আছে সুভাষচন্দ্র বসু কখনো চেষ্টা করেছিলেন চোখে চোখ রাখার, তার জন্য ওনার সাথে কি করা হয়েছিল। মোরারজি ভাই দেশাইও সাক্ষী আছেন, উনিও চেষ্টা করেছিলেন চোখে চোখ রাখার, ওনার সাথে কি করা হয়েছিল। জয়প্রকাশ নারায়ণ সাক্ষী আছেন, উনিও চোখে চোখ রাখার চেষ্টা করেছিলেন, ওনার সাথেও কি ব্যবহার হয়েছে। চৌধুরী চরণ সিং, উনিও চোখে চোখ রাখার চেষ্টা করেছিলেন, ওনার সাথে কি করা হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেলও যখন চোখে চোখ রাখার চেষ্টা করেছিলেন, ওনার সাথে কি করা হয়েছিল। চন্দ্রশেখর জিও চেষ্টা করেছিলেন চোখে চোখ রাখার, ওনার সাথে কি করা হয়েছিল। আরে প্রণব মুখার্জি মশাইও চোখে চোখ রাখার চেষ্টা করেছিলেন, কি করা হয়েছে ওনাকে। আর শুধু এটুকুই নয়, আমাদের শরদ পাওয়ার জিও চেষ্টা করেছিলেন চোখে চোখ রেখে দাঁড়াবার, ওনার সাথে কি করা হয়েছে। আমি সমস্ত সাক্ষী সাবুত দিতে পারি। এই চোখে চোখ, আর এই জন্যে চোখে চোখ রেখে দাঁড়ানো ব্যক্তিকে কি করে অপমান করতে হয় আর কি করে তাদের ধাক্কা মেরে বের করে দিতে হয়, একটা পরিবারের ইতিহাস এই গোটা দেশ জানে। আর আমি তো শ্রমজীবী মানুষ, কি করে আমি একজন বুদ্ধিজীবীর চোখে চোখ রেখে দাঁড়াবো। আর চোখের এই কথা বলা ব্যক্তিদের চোখেরই করা কিছু ইশারা আজ টিভিতে সমস্ত দেশ দেখছে, কিভাবে চোখ খোলা হচ্ছে আর বন্ধ করা হচ্ছে। এটা চোখের খেলা। রাফেল বিতর্ককে উস্কে দেওয়া হয়েছে। আমি কল্পনাও করতে পারি না কিভাবে সত্যকে এখানে বিকৃত করা হয়েছে, সত্যকে কিভাবে পদদলিত করা হয়েছে। আর বারবার জোর গলায় বলে দেশবাসীদের প্রতারিত করার কাজ। আর এই বিষয়ের ওপরেই, দেশের সুরক্ষা সম্পর্কিত বিষয়ের ওপরেই এই ধরনের খেলা খেলা হয়েছে। এই দেশ কোনোদিন ক্ষমা করবে না। এটা কত বড় দুঃখের কথা। এই সদনে দেওয়া আরোপের কারণে দুটো দেশকে বিজ্ঞপ্তি জারি করতে হয়। আমি মনে করি দুটো দেশকেই নতি স্বীকার করতে হয়েছে। এরও শিশুসুলভ আচরণ আমরা করতে থাকবো, কোনো দায় দায়িত্ব নেই। যারা এত বছর ধরে সত্তায় ছিলেন, কোনো চিন্তা ভাবনা না করে, কোনো প্রমাণ ছাড়া শুধু চিৎকার করতে থাকো, চেঁচাতে থাকো। সত্যের এই যে কণ্ঠরোধের চেষ্টা, দেশের মানুষ খুব ভালো করেই জানে। আর প্রত্যেকবার জনগণ এদের জবাব দিয়েছে। এখনো সংশোধনের সুযোগ আছে, সংশোধনের চেষ্টা করুন। এই রাজনীতিটা দেশের হিতের জন্য নয়। আর আমি সংসদের মাধ্যমে অধ্যক্ষ মহোদয়া, আমি দেশবাসীকে এই বিশ্বাস করাতে চাই, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে এই সন্ধি প্রস্তাব দুটো দেশের মধ্যে হয়েছে। এটা কোনো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে নয়, দুটো দায়িত্বশীল সরকারের মধ্যে হয়েছে। আর সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে করা হয়েছে। আর আমার প্রার্থনা এটাও যে রাষ্ট্রীয় সুরক্ষার বিষয়ের ওপর, এমন একটা সংবেদনশীল বিষয়ের ওপর এই ধরনের শিশুসুলভ বক্তব্য থেকে সবসময় দূরে থাকুন, এটা আমার অনুরোধ। এখানে ডোকলামের কথা বলা হয়েছে। আমার মনে হয় যে বিষয় সঠিকভাবে জানা নেই, কখনো কখনো সে বিষয়ে বলতে গেলে ভুলভাল বলা হয়ে যায়। তাতে ব্যক্তির লোকসান কম হয়, দেশের লোকসান বেশি হয়। আর সেই জন্যেই এই ধরনের বিষয় বলতে গেলে আগে জেনে নেওয়া দরকার। আমাদের ঘটনাক্রমকে বজায় রাখতে হবে। যখন সমস্ত দেশ, সমস্ত দেশবাসী, সমস্ত সরকার
একজোট হয়ে ডোকলামের বিষয়কে কেন্দ্র করে সরব ছিল এবং নিজের নিজের দায়িত্ব পালন করছিল, তখনই ডোকলামের বিষয়ে কথা বলার জন্য চীনের নেতাদের সাথে আলোচনা করতে বসলেন। আর তারপরেই কখনো না কখনো হ্যাঁ, যেন কোনো ফিল্মের মেলোড্রামা চলছে, একটা নাটকীয় কায়দা চলছে। কেউ বলছে দেখা করুন, কেউ বলছে দেখা করবেন না, কেউ বলছে দেখা করুন, কেউ বলছে দেখা করবেন না। কেন ভাই এরকম সাসপেন্স কেন? আমি মনে করি, আর কংগ্রেসের প্রবক্তারা তো প্রথমে মানাই করে দিয়েছিলেন যে ওনাদের উপাধ্যক্ষ চৈনিক রাজদূতের সাথে দেখাই করেননি। এর মধ্যে একটা প্রেস বিজ্ঞপ্তিও এসে গেল, আর তারপর কংগ্রেসকে মেনে নিতে বাধ্য হতে হলো। হ্যাঁ, দেখা তো হয়েই ছিল। দেশের আলোচনা এগুলো ছেলে খেলা? এর কি কোনো গুরুত্বই নেই নাকি? সব জায়গাতেই শিশুসুলভ আচরণ করতে হবে? আর বুদ্ধিজীবীদের দরবারে আমি প্রার্থনাই করতে পারি শুধু, কারণ আমি দেখেছি এমন একটা মানসিক প্রবৃত্তি তৈরি হয়ে গেছে যে দেশের সেনাধ্যক্ষের প্রতিও কি ভাষা প্রয়োগ করা হয়েছে। এটা কখনো হয় নাকি? কখনো দেশের সেনাধ্যক্ষের প্রতি এই ধরনের ভাষা ব্যবহার হতে শুনেছেন? আজকেও ভারতবর্ষের সমস্ত সিপাই যারা সীমাতে রয়েছেন, যারা অবসর নিয়েছেন, আজ তারা এমন গভীর আঘাত পেয়েছেন যার কথা এই সংসদে বসে আমরা কল্পনাও করতে পারি না। যারা দেশের জন্য জীবনপণ করে রেখেছেন, যারা দেশের ভালোর জন্য কাজ করেন, সেই সেনাবাহিনীর জওয়ানদের পরাক্রমকে, ওই পরাক্রমকে স্বীকার করার ক্ষমতা আপনাদের মধ্যে একটুও নেই। কিন্তু আপনারা এই সার্জিক্যাল স্ট্রাইককে একটা সাজানো স্ট্রাইক বলছেন। আপনারা সার্জিক্যাল স্ট্রাইককে সাজানো স্ট্রাইক বললেন। এই দেশ কোনোদিন ক্ষমা করবে না। আপনাদের গালাগালি দিতে হলে মোদি সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনাদের সমস্ত গালি শোনার জন্য প্রস্তুত আমি। কিন্তু দেশের জওয়ানদের যারা জীবনপণ করে বেরিয়েছে তাদের গালাগালি দেওয়া আপনারা বন্ধ করুন। সার্জিক্যাল স্ট্রাইককে সাজানো স্ট্রাইক? এভাবে সৈন্যবাহিনীকে অপমান করার কাজ নিরন্তর চলতেই থাকে। কংগ্রেস পার্টি পায়ের নিচে মাটি হারিয়ে ফেলেছে। তারা তো ডুবেছে, কিন্তু ওনাদের সাথে যারা যাচ্ছেন তারাও ডুববেন। আমি তো ডুবেছি, সাথী তোমাকেও ডোবাবো। এদের এই অবস্থাই হবে। কিন্তু আমি অর্থ আর অনর্থের অসামঞ্জস্যে থাকা, নিজেদের বিরাট বড় বিদ্বান মনে করা, আর বিদ্যতার অহংকারে যারা চুর হয়ে আছেন, অর্থ আর অনর্থের অসামঞ্জস্যে থাকা এক ব্যক্তি যে কথা বলেছিলেন তার শব্দকেই আমি কোট করতে চাই এখানে। কংগ্রেস পার্টি আলাদা আলাদা রাজ্যতে কেন আর কিভাবে দুর্বল হয়ে পড়ল? কংগ্রেস পার্টি আলাদা আলাদা রাজ্যে কেন আর কি করে দুর্বল হয়ে পড়ল? আমি এমন একটা রাজ্য থেকে আসছি যেখানে এই পার্টির প্রভুত্ব সমাপ্ত হয়ে গেছে। কেন? কংগ্রেস এই কথাটাই বুঝতেই পারেনি যে সত্তা এখন উচ্চবর্গ, সাধন সম্পন্ন বর্গের বদলে গ্রাম এবং দেহাতের লোকেদের ইন্টারমিডিয়েট কাস্ট, আর এমনকি এই রকম জাতিকে তথাকথিত সোশ্যাল অর্ডারে সবার নিচে রাখা হয়েছিল। গরিব, বেরোজগার, যাদের কোনো সম্পত্তি নেই, যাদের কোনো আমদানি নেই, যাদের আওয়াজ আজ পর্যন্ত শোনা হয়নি, তাদের কাছে পৌঁছেছে। যেমন যেমন ভাবে পাওয়ার নিচের দিকে ক্রমশ নামতে থেকেছে,
ঠিক যেমনটাই গণতন্ত্রে হওয়া উচিত ছিল, ঠিক তেমন ভাবেই এই সমস্ত রাজ্যে কংগ্রেস পার্টির প্রভাব শেষ হতে থেকেছে। এটা যেটা পড়লাম সম্পূর্ণ কোটেবল কোর্ট, আর এটা 11 এপ্রিল 1997 সালে লেখা। আর দেবগৌড়াজি সরকারের যখন অনাস্থা প্রস্তাব চলছিল, সেই সময় অর্থ আর অনর্থের দ্বন্দ্বে থাকা আপনাদেরই বিদ্বান মহারথী শ্রীমান চিদম্বরমের বক্তব্য এটা। আমি আজ আরো একটা কথা আপনাদের বলতে চাই। দেশের জন্য এটা জানা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা এটা শুনতে চান না, এটা তাদের কাজের জন্য নয়, কিন্তু দেশের জন্য এটা খুবই জরুরি। এটা 2014 সালের কথা। তখন বহুজন আমাদের বলেছিলেন যে ইকোনমির ক্ষেত্রে হোয়াইট পেপার আনা হোক, ইকোনমির ওপরে হোয়াইট পেপার আনা হোক। আমাদের মনের মধ্যেও ছিল যে আমরা হোয়াইট পেপার আনবো, কিন্তু আমরা যখন বসলাম আর আস্তে আস্তে সমস্ত কিছু জানতে শুরু করলাম, একটার পর একটা এমন খবর পাচ্ছিলাম, আমরা চমকে উঠেছি। দেশের অর্থনৈতিক ব্যবস্থার কি অবস্থা করা হয়েছিল। আর এই জন্যেই আমি আজ এনপিএর একটা গল্প শোনাতে চাইছি এখানে, কি পরিস্থিতি তৈরি করেছিল। এই গল্পের সূচনা হয়েছিল 2008 সালে, আর 2009 নির্বাচন ছিল। কংগ্রেসের মনে হতে শুরু করেছিল আর তো হাতে 1 বছর সময় আছে, যত সম্ভব ব্যাংক খালি করতে পারো করে ফেলো। একবার যখন স্বাদ পেয়ে গেছে, তখন তারা ব্যাংককে সামনে রেখে আন্ডারগ্রাউন্ড এই লুট 2009 সাল থেকে 2014 পর্যন্ত চালিয়ে যেতেই থাকে। যতদিন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, ততদিন এই ব্যাংককে লুট করার খেলা চলতেই থাকে। একটা পরিসংখ্যান এই সদনে উপস্থিত সবাইকে চমকে দেবে। দেশের স্বাধীনতা 60 বছর পর, মাননীয় অধ্যক্ষ মহোদয়া, দেশের স্বাধীনতা 60 বছর পর, 60 বছরে আমাদের দেশের সব ব্যাংকগুলো লোন হিসেবে যে টাকা ধার দিয়েছিল, সেটা ছিল 18 লাখ কোটি টাকা। 60 বছরে 18 লাখ কোটি। কিন্তু 2008 থেকে 2014, 6 বছরে এই পরিমাণ 18 লাখ থেকে 52 লাখ কোটিতে পৌঁছে গেল। 60 বছরে 18 লাখ, আর 6 বছরে 52 লক্ষ পৌঁছলো। আর এই 6 বছরে 60 বছরে যা হয়েছিল তা ডবল করে দেওয়া হলো। আর এটা কি করে হলো? এই বিশ্বে ইন্টারনেট ব্যাংকিং তো অনেক পরে এসেছে, কিন্তু কংগ্রেসে অনেক বুদ্ধিমান মানুষ আছেন। কংগ্রেসের লোকেরা এতই বুদ্ধিমান যে সারা বিশ্বে ইন্টারনেট ব্যাংকিং শুরু হওয়ার অনেক আগেই ভারতে ফোন ব্যাংকিং শুরু হলো। এই টেলিফোন ব্যাংকিং শুরু হয়ে গেল। আর টেলিফোন ব্যাংকিং এরই চমৎকার ছিল যে 6 বছরে 18 লাখ থেকে 52 লাখ নিজেদের পছন্দের ব্যক্তিদের ভান্ডার বিলিয়ে দেওয়া হলো ব্যাংকের মাধ্যমে। আর পদ্ধতিটা কি ছিল? কাগজপত্র দেখার কোনো প্রয়োজন নেই, শুধু একটা ফোন এলো আর লোন দিয়ে দাও। লোন শোধের সময় এলে আবার একটা নতুন লোন দিয়ে দাও, সেই লোন শোধের সময় এলে আরো একটা লোন দিয়ে দাও। যা গেছে সে তো গেছেই, জমা করার জন্য লোন দিতেই থাকো। এই কুচক্র চলতেই থেকেছে। আর দেশ আর দেশের ব্যাংক এনপিএর বিশাল চক্রব্যূহের মধ্যে ফেঁসে গেল। এনপিএ চক্রব্যূহ এক প্রকারে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার জন্য ল্যান্ডমাইনের মতো বিছিয়ে দেওয়া হলো। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে যাচাই করা শুরু করলাম। এনপিএর সঠিক স্থিতি জানার জন্য
আমরা এক নতুন মেকানিজম শুরু করলাম। এতে আমরা অনেক গভীরে প্রবেশ করেছি আর দেখেছি এনপিএ এর এই চক্রব্যূহ গভীর থেকে গভীরতর হতে থেকেছে। এনপিএ এর বৃদ্ধির আরো একটা কারণ, ইউপিএ সরকার কিছু এমন সিদ্ধান্ত নিয়েছিল যার কারণে দেশে ক্যাপিটাল গুডস এর ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়। আপনারা এটা জেনে চমকে উঠবেন যে ক্যাপিটাল গুডস এর ইম্পোর্ট কাস্টম ডিউটিকে কম করে দিয়ে এতটাই বাড়ানো হয়েছিল যে আমাদের খনিজ তেল আমদানির সাথে সেটা সমতুল্য হয়ে উঠল। এই সমস্ত ইম্পোর্টের ফাইন্যান্সিং ব্যাংক থেকে নেওয়া লোনের মাধ্যমেই করা হয়েছিল দেশে ক্যাপিটাল গুডস উৎপাদনের উপর। এর ফলে এক প্রতিকূল প্রভাব পড়ল। ব্যাংকের ল্যান্ডিং ছাড়াই প্রজেক্ট কোনো রকম অ্যাসেসমেন্ট ছাড়াই ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি বহু প্রজেক্টের ক্ষেত্রে তো ইকুইটির বদলে লোনটাও ব্যাংকই দিয়েছিল। এবার একদিকে যখন এই ক্যাপিটাল গুডসের আমদানি আর প্রজেক্টের নির্মাণের ক্ষেত্রে কাস্টম ডিউটি বা সরকারের ট্যাক্সও কম করা হয়েছিল, আবার অন্যদিকে সরকারি ক্লিয়ারেন্সটা দেবার জন্য কিছু নতুন ট্যাক্স এতটা বাড়ানো হয়েছিল যে ট্যাক্স সরকারের খাতাতে কোনোদিন জমাই পড়তো না। এই ট্যাক্সের কারণে সমস্ত প্রজেক্ট ক্লিয়ারেন্স পেতে দেরি হয়, ব্যাংকের লোন আটকে থাকে আর এনপিএ এর বৃদ্ধি হতে থাকে। আজও পশ্চিমী মিত্ররা যখন বারবার এনপিএ স্থিতি নিয়ে প্রশ্ন করে এবং টিটকিরি দেয়, তখন সরকারকে বাধ্য হতে হয় দেশের জনগণের সামনে এই সদনের মাধ্যমে কিছু জরুরি তথ্য পুনরায় তুলে ধরতে। একদিকে যখন আমাদের সরকার ব্যাংকের ক্ষেত্রে গুডসে এই সমস্ত কার্যকলাপ এনপিএ যা করেছে তাকে স্বচ্ছভাবে তুলে ধরার, সেখানে অন্যদিকে আমরা ব্যাংকে পরিবর্তনের ক্ষেত্রে অনেক কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আগামী বছরগুলোতে সাহায্য করবে। 50 কোটি টাকার অনেক বেশি সমস্ত এনপিএ অ্যাকাউন্টের সমীক্ষা করা হয়েছে। এতে উইলফুল ডিফল্টার্স আর ফ্রডের সম্ভাবনা নির্ণয় করা হচ্ছে। ব্যাংকের স্ট্রেস অ্যাসেটস ম্যানেজমেন্ট করার জন্য একটা নতুন ব্যবস্থা তৈরি করা হয়েছে। 2,10,000 কোটি টাকা বেশি মূল্যের রাশি ব্যাংকের রিক্যাপিটালাইজেশনের জন্য দেওয়া হচ্ছে। আমাদের সরকার ইনসলভেন্সি আর ব্যাংক্রাপসি কোড তৈরি করেছে। এর মাধ্যমে টপ পেনাল্টি ফল্টার্স, যার সংখ্যা এনপিএ এর 25% কাছাকাছি, এর কেস ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল দ্বারা রুজু করা হয়েছে। এই 12টা বড় কেসের ক্ষেত্রে কম বেশি 3 লাখ কোটি টাকার কাছাকাছি অর্থ আটকে রয়েছে। শুধু 1 বছরে এদের মধ্যে 3টে বড় মামলায় আমাদের সরকার প্রায় 55% রিকভারি করে উঠতে পেরেছে। সেখানে যদি আবার 12টা বড় মামলার কথা বলি, তাহলে তার মধ্যে প্রায় 45% রিকভারি করে ফেলা সম্ভব হয়েছে। এই রকম লোকেদের জন্যেই কালই লোকসভাতে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার বিল পাস করা হয়েছে। ব্যাংকের লোন শোধ না করা ব্যক্তিদের ক্ষেত্রে এবার দেশের আইনের হাত থেকে বাঁচা আরো কঠিন হয়ে দাঁড়ালো। আর এতে এনপিএ তে নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে সাহায্য পাওয়া যাবে। যদি 2014 সালে এনডিএ সরকার তৈরি না হতো, যে পদ্ধতিতে কংগ্রেস সরকার চালাচ্ছিল, যদি সেই ব্যবস্থাই এখনো চালু থাকতো, তাহলে আজ দেশকে বড় সংকটের সম্মুখীন হতে হতো। আমি এই সদনের মাধ্যমে দেশকে এটাই বলতে চাই যে আগেকার সরকার দেশেতে স্পেশাল ফরেন কারেন্সি নন রেসিডেন্ট ডিপোজিট মানে এফসিএনআর কে কম বেশি
$32 বিলিয়ন, $32 বিলিয়ন ঋণ আমাদের জন্য রেখে গিয়েছিল। এই ঋণটাকেও আজ ভারত সম্পূর্ণরূপে পরিশোধ করে ফেলেছে। এটা আমরা করে দেখিয়েছি।